আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। আবারও আমন্ত্রণ একটি বিজনেস সঙ্গে আছি রহমান রণ। দর্শক, দেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ তথ্য স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে একটি বিজনেস। দর্শক, দেশের পুঁজিবাজারের এই মুহূর্তের খবরাখবর জানতে আমরা চলে যাচ্ছি ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ স্টুডিওতে। ডিএসিতে আছেন মাহবুব রহমান এবং সিএসিতে আছেন রাজিউর রহমান। রহমান রনু, আপনাকে ধন্যবাদ। কিছুটা নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে চলছে এই মুহূর্তে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। ইন্ডেক্সগুলো দেখা যাচ্ছে ডিএসির প্রধান ইন্ডেক্সটি 1 পয়েন্ট নেগেটিভ অবস্থানে রয়েছে, ৩৯৫৯ পয়েন্ট অবস্থান করছে। এস ইন্ডেক্সটি দেখা যাচ্ছে 1 পয়েন্ট নেগেটিভ অবস্থানে থেকে এই মুহূর্তে ৯১৮ পয়েন্ট অবস্থান করছে এবং 30 ইন্ডেক্সটি এই মুহূর্তে ব্রেক ইভেন পয়েন্ট রয়েছে। এখনো পর্যন্ত লেনদেন হচ্ছে প্রায় 29 কোটি টাকা। যে কটি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হচ্ছে তাদের মধ্যে দেখা যাচ্ছে 15টি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে, অন্যদিকে 15টি প্রতিষ্ঠানই দর হারিয়ে লেনদেন হচ্ছে। এছাড়া অপরিবর্তিত রয়েছে প্রায় 132টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। দিনের এই মুহূর্তে টপ ট্রেডে যে প্রতিষ্ঠানগুলো অবস্থান করছে তাদের মধ্যে বেক্সিমকো ফার্মা রয়েছে প্রথম অবস্থানে, দ্বিতীয় অবস্থানে রয়েছে এনসিসি ব্যাংক লিমিটেড, যমুনা ব্যাংক রয়েছে তৃতীয় অবস্থানে। এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে লিন্ডেবিডি, রয়েছে বেক্সিমকো, আইএফআইসি, গ্রামীণফোন এবং রেকিট ব্যাংকিজার। এদিকে শতাংশের দিক দিয়ে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে বেক্সিমকো সিনথেটিকের। দিনের শুরু থেকে এখনো পর্যন্ত প্রায় 6% দর বৃদ্ধি পেয়েছে প্রতিষ্ঠানটির। পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে প্রাইম ইন্স্যুরেন্স, রয়েছে আইসিবি এমপ্লয়ি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, দেশ গার্মেন্টস, আইসিবি অগ্রণী ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং প্যারামাউন্ট টেক্সটাইল। এদিকে শতাংশের দিক দিয়ে সবচেয়ে বেশি দর হারিয়ে লেনদেন হচ্ছে এই মুহূর্তে ঢাকা ডাইংয়ের। দ্বিতীয় অবস্থানে ভিএএমএল বিডি ফার্স্ট মিউচুয়াল ফান্ড রয়েছে। এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে প্রাইম ফার্স্ট আইসিবি মিউচুয়াল ফান্ড, রয়েছে এনসিসি ব্যাংক লিমিটেড, এসিএমএল, আইবিবিএল শরিয়া ফান্ড এবং রিপাবলিক ইন্স্যুরেন্স। তো এই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তে সর্বশেষ খবরাখবর। এখন চিটাগং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তে সর্বশেষ খবরাখবর জানতে চলে যাব সিএসসি স্টুডিওতে। সেখানে রয়েছেন রাজিউর রহমান। ধন্যবাদ মাহবুব রহমান আপনাকে। এখনো পর্যন্ত সূচকের কিছুটা পজিটিভ ট্রেন্ড রয়েছে চিটাগং স্টক এক্সচেঞ্জ এবং সিএসসির প্রধান ইন্ডেক্সটি এই মুহূর্তে 4 পয়েন্ট বেড়েছে, অবস্থান করছে 11,247 পয়েন্টে। অন্যদিকে 30 ইন্ডেক্সটি 11 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে, এই মুহূর্তে অবস্থান করছে 9,923 পয়েন্টে এবং লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে 40 লাখ টাকার বেশি। লেনদেন হওয়া প্রতিষ্ঠান এবং মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে এখনো পর্যন্ত বেশিরভাগ প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত রয়েছে। এই মুহূর্তে 28টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত রয়েছে, দর হারিয়েছে 8টির এবং 5টি প্রতিষ্ঠানের দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে। এছাড়া টাকার অঙ্কের শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর তালিকায় প্রথমে অবস্থান করছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, পরবর্তীতে রয়েছে স্কয়ার ফার্মা, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, সেন্ট্রাল ফার্মা এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। এবং শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর বৃদ্ধি তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রিমিয়ার ব্যাংক রয়েছে প্রথমেই, পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে বেক্সিমকো সিনথেটিক, রেকিট ব্যাংকিজার, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং সেন্ট্রাল ফার্মা। অন্যদিকে শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর হারিয়ে টপ লুজার্সের তালিকায় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এই মুহূর্তে তাদের মধ্যে ইমোরেন্ড অয়েল রয়েছে প্রথম অবস্থানেই, পরবর্তীতে রয়েছে যমুনা ব্যাংক, আর্গন ডেনিম, এনসিসি ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, পুবালি ব্যাংক এবং আনলি বায়ান। এবং এই ছিল আমার কাছে থাকা চিটাগং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর। এখন ফিরে যাচ্ছে ২১ মূল স্টুডিওতে। রাজিউর ও মাহবুব, আপনাদেরকে অনেক ধন্যবাদ। এবার দেখে নিচ্ছি দেশের পুঁজি বাজার কিছু টুকরো খবর নিয়ে শেয়ার বাজার ফ্ল্যাশ। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান লিগ্যাসি ফুটওয়্যার ও যমুনা অয়েল লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আজ 17 জুন। সভায় তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান অ্যাপেক্স ট্যানারি, আমরা নেটওয়ার্ক, আমরা টেকনোলজিস, নাভানা সিএনজি ও আফতাব অটোমোবাইলস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামীকাল 18 জুন। সভায় তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান পুবালি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামীকাল 18 জুন। সভায় 31 ডিসেম্বর 2019 সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান উসমানিয়া গ্লাস শিট লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 21 জুন। সভায় তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ও দ্য সিটি ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 22 জুন। সভায় 31 ডিসেম্বর 2019 সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে।
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ঢাকা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 23শে জুন। সভায় 31শে ডিসেম্বর 2019 সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান আইএফআইসি ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 24শে জুন। সভায় 31শে ডিসেম্বর 2019 সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে। দর্শক, এখন রয়েছে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা, আর এই আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আইআইডিএফসি ক্যাপিটাল লিমিটেডের সিইও মোহাম্মদ সালেহ আহমেদ। দর্শক, আপনারাও আমাদের সাথে আলোচনায় যোগ দিতে পারেন 81899259113938 নম্বরে ফোন করে। জনাব সালেহ আহমেদ, আপনাকে স্বাগত 21 বিজনেসে। ধন্যবাদ। প্রস্তাবিত বাজেট পরবর্তী আজকে 4র্থ কার্যদিবস এবং এই 4 কার্যদিবসে আমরা একটা ওঠানামা দেখছি শেয়ার বাজারে। তো সেই প্রস্তাবিত বাজেট নিয়ে আমরা আলোচনা করব। তার আগে একটু জানতে চাচ্ছি যে সাম্প্রতিক সময়ে লেনদেনে বেশ ধীর গতি দেখা যাচ্ছে, যদিও আমরা বলছি যে করোনার দুর্যোগে স্বাস্থ্যবিধি মেনে আসলে শেয়ার বাজারে বিনিয়োগের একটা ভালো জায়গা, একটা উত্তম জায়গা। আবার অনেকে বলছেন যে কম প্রাইসে ডিভিডেন্ড গেইনের জন্য একটা ভালো জায়গা শেয়ার বাজার। তারপরেও আমরা কিন্তু লেনদেন সেরকম দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ব পুঁজিবাজারে একটা ভালো গ্রোথ, কিন্তু আমাদের এখানে দেখতে পাচ্ছেন কেন এই ধীর গতিটা? এটা আপনাকে ধন্যবাদ, এবং সেই সাথে আমি এটা বলতে চাই যে আমরা যারা করোনা আক্রান্ত হয়েছি বা আমরা সাফার করছি, সবার প্রতি আমার দোয়া এবং রইল যাতে তারা সুস্থভাবে তাদের কর্মস্থলে বসতে পারে এবং বাসায় সুস্থ সবলভাবে থাকতে পারে। এবং যেহেতু অবস্থাটা একটু করোনার দিকে যাচ্ছে, সেজন্য আমি আশা করবো সবাই যাতে বাসায় সুস্থ সুন্দরভাবে অবস্থান করে। আর আপনি যথার্থই বলেছেন শেয়ার বাজার নিয়ে। শেয়ার বাজারের যে ট্রেড ভলিউম এবং যেভাবে ট্রেড হচ্ছে, এটা খুবই অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত, এবং আমরা এই ধরনের বাজার আমরা দেখতে চাই না। আমরা চাই যে বাজারটাকে আরো সুন্দর হোক, বিনিয়োগ বান্ধব হোক, এবং আমরা যারা বিনিয়োগকারীরা আছি তাদের মুখে হাসি ফিরে আসুক। আর এখন যে অবস্থাটা দেখছেন যে ট্রেড হচ্ছে না, এটা আসলে করোনা তো একটা এফেক্ট ওয়ার্ল্ড ওয়াইডই আছে, বাংলাদেশে এটা পড়বে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি যদি দেখেন আমাদের বাজারটার দিকে, এটা কিন্তু কন্টিনিউয়াস গত 2 বছর 1.5-2 বছর ধরেই ধুকতে আজকে অবস্থায় এসছে। আর এখন যে অবস্থাটাই এসছে করোনার কারণে, গত 2 বছরের ঢোকার কারণে যে অবস্থা এসেছে, করোনার কারণে এরকমই হওয়া উচিত ছিল, বা এর চেয়েও নেতিবাচক প্রভাব পড়ার কথা ছিল। কারণ আপনি জানেন যে কিছু কিছু কোম্পানি অলরেডি লে ডাউন করেছে, তারপরে তারা তাদের প্রফিটেবিলিটি তারা বলছে কমে যাচ্ছে। এমন হয়েছে কি, আমাদের দেশের যারা লিস্টেড কোম্পানির ওনাররা আছেন, আপনি জানেন কিছু কিছু ক্ষেত্রে তারা কিছু প্রবলেম বা তারা দোজামিল দেওয়ার চেষ্টা করে, বা তারা সুযোগ সন্ধানী আচরণ করে, এবং সেটাই হয়েছে। এবং তারা সুযোগ সন্ধানী মনোভাবটা তাদের মধ্যে থেকে যে যতদিন পর্যন্ত না অবসান হবে এই মনোভাবে, ততদিন পর্যন্ত আমরা আসলে এই শেয়ার বাজার নিয়ে ধুকতেই থাকবো আমার মনে হচ্ছে। আচ্ছা, তো প্রস্তাবিত বাজেট নিয়ে একটু জানতে চাইব। বিশেষ করে জানতে চাই যে আমরা জানি যে অপ্রদর্শিত অর্থ পুঁজিবাজার বিনিয়োগের সুযোগ দেওয়া হয়েছে, সেক্ষেত্রে 3 বছর লকডাউনের কথা বলা হচ্ছে। তো এই লক ইন পিরিয়ড নিয়ে কিন্তু অনেকে অনেক কথা বলছেন, অনেকে বলছেন এই লক ইন পিরিয়ডটা আসলে উঠিয়ে দেওয়া উচিত। আসলে আপনি কিভাবে দেখছেন? লক ইন পিরিয়ডটা না দিলে ভালো হতো, মানে আমাদের বাজারের যে অবস্থা সেটার জন্য আমি মনে করি ভালো হতো। বাট আমরা যারা কালো টাকার মালিক, মানে আমরা না, মানে যাদের কালো টাকার মালিক আছেন তাদের, তারা কিন্তু আপনার ওই সুযোগ সন্ধানী সব সময়, এবং তাদের টাকাটাকে যদি আপনাকে আটকাতে হয়, গভর্নমেন্ট যে পলিসিটা দিয়েছে সেটা যথার্থ, কিছু বাড়ালে আরো ভালো হতো। বাট আপনি যদি ওই ধরনের টাইম ফ্রেমের মধ্যে না রাখেন, তারা করবে কি, তাদের, আপনি তো জানেন আমরা বাঙালিরা বা বাংলাদেশিরা যে কোনো কিছুরই ভালো দিক থাকলেও আমরা খারাপ দিকগুলোকেই বেছে নেই, যাতে আমরা নিজেরা বেনিফিটেড হই। মানুষের কি হলো সেটা আমরা বুঝতেও চাই না, আমরা দেখতেও চাই না। আমার নেইবার কি করছে, আমি কি করছি, বা কারো কি আসলো গেল, সেটা নিয়ে আমরা বদল করি না। প্রবলেমটা এইখানে। আর এই ধরনের প্রবলেমকে মিটিগেট করার জন্যই কিন্তু
অর্থমন্ত্রী সাহেব একজন বিচক্ষণ ব্যক্তি, উনি অনেক বছর ধরে আপনার এই বিষয়গুলো দেখছেন এবং উনি নিজেও একজন লিস্টেড কোম্পানির মালিক ছিলেন। তো উনি বুঝবেন যে কিভাবে ইনভেস্টমেন্টটা আনানো যায় এবং কিভাবে কি করলে ইনভেস্টমেন্টটা বাজার ফ্রেন্ডলি হবে। আমার মতে এই 3 বছরের টাইম ফ্রেমটা ঠিক আছে। যারা আসার তারা আসবেই। আপনি যদি চিন্তা করেন যে আপনি কি মনে করেছেন যে ব্ল্যাক মানি সবসময় সব চলে আসবে না। এটা আপনি যদি একদিনও লক ইন পিরিয়ড না দিতেন তাও আসবে না। এখানে আপনাকে এটা তো প্রথম দিচ্ছে না, এর আগের গভর্নমেন্টও অনেকবার দিয়েছে। আপনি মনে আছে সাইফুর রহমান যখন অর্থমন্ত্রী ছিলেন উনিও কয়েকবার দিয়েছে, কিন্তু আমরা কিন্তু আশানুরূপ ফল পাইনি তখনও। আমরা এবারও যে পাবো সেটাও আমি বিশ্বাস করি না, বাট আমরা আশাবাদী। আমরা যেহেতু বাংলাদেশি বাঙালি, আমরা সবকিছু নিয়ে আশায় বুকবাদী এবং পরে এটা আবার নষ্ট। সেটাই আমরা প্রত্যাশা করি যে আসলে পুঁজিবাজার তো দীর্ঘমেয়াদী বিনিয়োগের জায়গা, সেখানে আসলে এই লকডাউনটা আসলে ভালোই হবে, লক ইন পিরিয়ডটা আমরা সেটাই প্রত্যাশা করছি। আপনি বলছেনই যে পুঁজিবাজার সবসময় দীর্ঘমেয়াদী বিনিয়োগের জায়গা, তো আপনি কেন 1 বছর বা লক ইন পিরিয়ড দিবেন না কেন? ওয়াই নট? সেটাই, আপনি টাকা আসুক বা না আসুক এখানে লক ইন পিরিয়ড থাকা উচিত। কিন্তু অনেকে মনে করছে যে এই টাকাটা অন্য সেক্টরে চলে যেতে পারে, অন্যভাবে এটা সাদা হতে পারে, এটা অনেকে বলছে। আপনি কোন যারা ব্ল্যাক মানির অধিকারী হয় তারা কিন্তু এই যে ধরনের ফাঁকফোকরই খোঁজে, কোথায় গিয়ে তারা টাকা ঢোকাবে এবং ওটাকে শর্ট টার্মে গভর্নমেন্টের ট্যাক্স টুক দিয়ে বের করে নিয়ে আসবে। ওনারা এই সব ফন্দি ফিকির গুলো ভালো জানেন। সেটাই। তো এবং পুঁজিবাজার এমন একটা জায়গা, এখানে কিন্তু তার বিনিয়োগটাকে খুব সহজেই কিন্তু লিকুইড করা যায়। যাদের ইন্টেনশন ভালো, মানে যাদের ইচ্ছা আছে যে ব্ল্যাক মানিকে হোয়াইট করার জন্য, তারা আমার মতে গভর্নমেন্ট যদি লকিং পিরিয়ডটাকে আরো বাড়ায় তারা আসবেই। আর যদি না, আপনি যদি একদিনও না করেন, যাদের ইচ্ছা নাই তারা কিন্তু কখনোই আসবে। সেক্ষেত্রে ইন্টারেস্টটা 10% থেকে 5% করলে আর একটু ভালো হতো কিনা, সেটা একটু বিবেচনা করার বিষয় আছে। আপনি এটা কেন বলছেন? তাহলে আমরা যারা জেনুইন ট্যাক্স হোল্ডার, জেনুইন ট্যাক্স দিচ্ছি, তাদেরকে আপনি ডিপ্রাইভ করছেন না। আসলে আমরা 15% আমরা হাইয়েস্ট ব্র্যাকেটে ট্যাক্স দিচ্ছি, আমরা আমাদের হার্ড আর্ন মানি আমরা ট্যাক্স দিয়ে যাচ্ছি, আর ওনারা ব্ল্যাক মানি নিয়ে সারা জীবন ব্ল্যাক মানি কামাই করে তারা ওনারা হঠাৎ করে এসে 10% দিয়ে চলে যাবে আর আমরা চেয়ে দেখলাম। এটা অনেকে বলছেন, আসলে অনেকে প্রত্যাশা করছেন 10% 5% আনা হোক। আমরা আরো অনেক বিষয় নিয়ে জানবো আপনার কাছ থেকে। ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। দর্শক, এবার নিচ্ছি একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আর আরেকটা আইপিও এই এখন চলছে, যেটা এক্সপ্রেস ইন্স্যুরেন্সের, যেটা ইস্যু ম্যানেজার আমি নিজে ওই ট্রিপুলের সাথে মিলে আমরা রেখেছি। এবং আমাদের আরো কিছু ইস্যু আছে যেগুলো বাজারে আসবে, কিন্তু বাজার পরিস্থিতির কারণে এখন দিতে চাচ্ছি না। বাট কারণ আমাদেরও তো আপনি জানেন যে আমাদের কাজই হলো 3টা: ইস্যু ম্যানেজমেন্ট, আন্ডাররাইটিং এন্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট। ইন এডিশন আরো কিছু কাজ আছে যেগুলো আমাদের মার্কেট পার্সপেক্টিভে খুবই ইনসিগনিফিকেন্ট। যেহেতু ইনসিগনিফিকেন্ট, সেহেতু আমাদেরকে বাঁচানোর জন্য বা আমাদেরকে, আপনি জানেন যে আমরা অনেক বছর ধরে, প্রায় 10 বছর ধরে মার্চেন্ট ব্যাংক ব্রোকারেজ হাউসগুলো ধুচ্ছি। এর মধ্যে যদি আমাদের 3টা কাজের মধ্যে একটা কাজ যদি আপনি বন্ধ করে রাখেন, তাহলে আমাদের অফিস চালানো, আমাদের স্টাফ খরচ, অফিস রেন্ট, এগুলো দিয়ে আমাদের পক্ষে সম্ভব হবে না। এই বিষয়গুলো নিয়ে আমরা এসএসসি এবং ডিএসসির সাথে কথা বলেছি, ওনারও জিনিসগুলো বুঝতে পেরেছেন। এই জন্যই ওনারা বলছেন যে আপনারা কাজ করে যান, নতুন ইস্যুগুলো জমা দেন, এবং আমরা চেষ্টা করছি বাজারে ভালো ইস্যু যাতে আসে এবং কিছু কিছু ক্ষেত্রে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকেও যাতে আনানো যায় সেই ব্যবস্থাটাও বিভিন্ন মার্চেন্ট ব্যাংক করছে। আমরা সিন্ডিকেটের মাধ্যমে করার চেষ্টা করছি। যেমন আপনি জানেন, একটা মাল্টিন্যাশনাল কোম্পানি আমাদের মতো মার্চেন্ট ব্যাংক একা হ্যান্ডেল করাটা টাফ হয়ে যায়। তো এই জন্য আমরা 2-3টা মার্চেন্ট ব্যাংক একসাথে মিলে এগুলো নিয়ে কাজ করছি। হোপফুলি ইন ফিউচার আপনি দেখবেন যে অনেক ভালো ভালো ইস্যু বাংলাদেশে আসবে, বাংলাদেশ মার্কেটে আসবে। কিন্তু
তার আগে জরুরি যেটা সেটা হলো সেকেন্ডারি মার্কেটটাকে একটু ভাইব্রেন্ট করা। এই ভাইব্রেন্ট করার জন্য যা যা করা দরকার, আপনি যদি মনে করেন যে প্রণোদনা প্যাকেজ, যেমন আমাদের মার্চেন্ট ব্যাংকগুলোকে প্রণোদনা প্যাকেজ কিছু টাকা পয়সা দেওয়ার কথা ছিল আইসিবির থ্রুতে, যেটা বাংলাদেশ ব্যাংক আইসিবির থ্রুতে আমাদেরকে দেবে, ওইখানেও আবার একটু স্ট্যাগনেন্ট ভাব চলে এসছে। আমরা অনেক আগে অ্যাপ্লিকেশন করেছি, আমরা এখন পর্যন্ত টাকা পাচ্ছি না। যদি আমরা এই খারাপ মার্কেটে যদি আমরা কিছু টাকা পেতাম, তাহলে আমরা মার্কেটটাকে একটু সাপোর্ট দেওয়ার চেষ্টা করতে পারতাম বা মার্কেটটাকে আর একটু ভালো পজিশনের দিকে নেওয়া যেত। আপনি দেখেন এখন বাজারে যা হচ্ছে, যে প্রাইস, ম্যাক্সিমাম শেয়ারের প্রাইস বুক ভ্যালু, ফেস ভ্যালুর নিচে চলে আসছে, যেটা অনাকাঙ্ক্ষিত, অত্যন্ত বেদনাদায়ক। অ্যাজ এ ইনভেস্টর, আপনি যদি ইনভেস্টরদের দিকে তাকান, আপনি ঠিক মতো তাদের সাথে কথাও বলতে পারবেন না, তাদের দুঃখ। আপনি অন্যান্য সব সেক্টরে গভর্নমেন্ট কিছু না কিছু প্রণোদনা বা কিছু দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু এই ক্যাপিটাল মার্কেট প্রায় 10 বছর, অলমোস্ট 10 বছরই হয়ে গেছে। আপনি 2010 যদি ধরেন, আজ 2020, 10 বছর ধরে বিনিয়োগকারীরা যেমন ভুগছেন, মার্চেন্ট ব্যাংকাররা ভুগছে, সিকিউরিটিজ হাউস গুলো ভুগছে। তো এটার যে শেষ কোথায় বা এটার এই খারাপ দিনগুলো যে আমরা কত তাড়াতাড়ি ওভারকাম করতে পারবো, সেটাও আমরা কেউ জানি না। তো আমার মনে হয় যে গভর্নমেন্ট যে প্রণোদনা গুলো আমাদেরকে দিয়েছে থ্রু আইসিবি, এটাকে যদি একটু এক্সপিডাইট করা যায়, প্রত্যেকটা মার্চেন্ট ব্যাংক ব্রোকারেজ হাউস গুলো যদি তাদের এন্ডে টাকাগুলো পেয়ে যায়, তাহলে তাদের কিন্তু ইনভেস্টমেন্টের সক্ষমতা অনেক বেড়ে যাবে এবং বাজারকেও ভাইব্রেন্ট করার জন্য এটা যথেষ্ট ভালো কাজ করবে, টনিক হিসেবে ভালো কাজ করবে। আমরাও বলে যাচ্ছি, আপনারাও আপনাদের এন্ড থেকে একটু বলেন যাতে এই টাকাগুলো এক্সপিডাইট, প্রত্যেকটা মার্চেন্ট ব্যাংক ব্রোকারেজ হাউসগুলোকে যদি তাড়াতাড়ি দেওয়া যায়, তাহলে যে মার্কেটটা এখন আছে সেটাকে আমরা খুব তাড়াতাড়ি একটু ভাইব্রেন্টের দিকে নিয়ে যেতে পারবো আশা করি। সেটা আমরা প্রত্যাশা করছি আমাদের বাজারের জন্য যেন নীতি সহায়তা প্রদান করা হয় বাজারের স্বার্থে। আর একটু জানতে চাচ্ছি যে আমরা এবারে দেখলাম যে প্রস্তাবিত বাজেটে দেখেছি যে লিস্টেড কোম্পানির ক্ষেত্রে কিন্তু কর হার কোনো সুবিধা দেওয়া হয়নি, নন লিস্টেড কোম্পানির ক্ষেত্রে কিন্তু কর হার কমানোর কথা বলা হচ্ছে। তো এতে করে কি আসলে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার জন্য কোম্পানিগুলোকে আসলে নিরুৎসাহিত হবে কিনা, কিভাবে দেখছেন আপনি? অবশ্যই আপনি যদি এমনি তো আমাদের দেশে ভালো কোম্পানিগুলো অনেক নিরুৎসাহিত, তার অনেকগুলো কারণ আছে। আপনি যদি চান, মানে এটা এই আপনার এই স্বল্পক্ষণের অনুষ্ঠানে টোটাল ডিটেল বলা যাবে না, কারণ হলো কি অনেকগুলো প্যারামিটার আছে যেগুলোতে আমরা যদি হাত দিয়ে আস্তে আস্তে কাজ করি, তাহলে এই লিস্টেড নন লিস্টেড কোম্পানিগুলোকে আমরা লিস্টেডের দিকে আনতে পারতাম। এখন আপনি আবার বলছেন যে রিয়াতের কথা বলছেন নন লিস্টেড কোম্পানির ক্ষেত্রে, যদি তাই হয় তাহলে কেন পুঁজিবাজারে আসবে, কি কারণে আসবে? এটা গভর্নমেন্টের এখানে আরেকটু স্ট্রিক্ট হওয়া দরকার এবং আমার মতে ট্যাক্সটাকে আরো বাড়ানো উচিত নন লিস্টেড কোম্পানির ক্ষেত্রে। আচ্ছা, না সেটাই আমরা প্রত্যাশা করব যে এই কমিশনের হাত ধরে বড় ভালো মৌলভিত্তির শেয়ারগুলো বাজারে আসবে, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হবে, সেই প্রত্যাশা আমরা করি। আমি দৃঢ়ভাবে আশাবাদী যে কমিশনের ক্ষেত্রে এই জিনিসগুলো ঘটবে এবং আমি যতদূর স্যারকে চিনি, হি ইজ ভেরি ডাইনামিক এবং এবার প্রত্যাশা করবো যে বন্ড মার্কেটও শক্তিশালী হবে এই কমিশনের হাত ধরে। কি মনে করছেন? বন্ড মার্কেট, আমার মনে আছে আমি যখন ক্যারিয়ার শুরু করি 2000-এর দিকে, 2001-এর দিকে, তখন থেকেই আমরা কিন্তু আমরা শুনে আসছি বন্ড মার্কেট হবে, বন্ড মার্কেট এই হবে ওই হবে, বাট রেজাল্ট আপনি দেখছেন। এখন আশা করছি যে এই কমিশন আমাদেরকে আসার পথে, মানে ভালো পথের দিকে নিয়ে যাবে আশা করছি। সেটাই প্রত্যাশা নিয়ে আমরা বেঁচে থাকবো, আমরা প্রত্যাশা করছি ভালো কিছু। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনারা ভালো থাকবেন এবং দোয়া করি যাতে এই করোনা পরিস্থিতিতে আপনার ফ্যামিলি এবং আপনার কলিগরা সবাই ভালো থাকে, আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ। পুঁজিবাজার পরিস্থিতির নানা দিক কারণে কথা বলছিলেন আইআইডিএফসি ক্যাপিটাল লিমিটেডের সিইও মোহাম্মদ সালেহ আহমেদ। দর্শকের বাড়ি নিচ্ছে আরও একটা বিরতি, বেলা 12:30 আবার ফিরে আসবো একশো বিজনেসে আরও আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন।